আজকে আমরা ফাইটো রেমিডিয়েশন পড়ব। তোদের সিলেবাসে একটা টপিক আছে ফাইটো রেমিডিয়েশন বলে, সেইটা নিয়ে আজকে আমরা পড়ব। ফাইটো রেমিডিয়েশন এই টার্মটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ফাইটো মানে হচ্ছে প্লান্ট, আমরা জানি, আর রেমিডিয়েশন মানে কোনো কিছুর প্রতিকার বা সলিউশন অফ এনি কাইন্ড অফ প্রবলেম, তাকে আমরা রেমিডি বলতে পারি। তো ফাইটো রেমিডিয়েশন হচ্ছে যে plant can be used as a remedy in case of controlling environmental pollution. Mainly phytoremediation এই অর্থে ব্যবহার করা হয় যেখানে plant itself are using as a remedy for controlling environmental pollution. Plant যেখানে environment pollutionের কন্ট্রোল এনভায়রনমেন্ট পলিউশনকে কন্ট্রোল করছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো জেনারেলি প্ল্যান্ট এটা করে থাকে, পলিউশনকে কন্ট্রোল করে থাকে, কিন্তু কিছু পার্টিকুলার টেকনোলজি যদি ইউজ করা যায় তাহলে এই কন্ট্রোলিং পাওয়ারটা বা ক্যাপাসিটিটা প্ল্যান্টের অনেক গুণ বেড়ে যায়। তো সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলে আজকে পড়াশোনা করব, ঠিক আছে? তো মেইনলি যদি আমি থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে ফাইটো রেমিডিয়েশন ইজ এ প্রসেস or it is some certain kinds of technologies that is used by living plants to control the environmental pollution. Environmental means air, water and soil pollution, ঠিক আছে? এয়ার, ওয়াটার, সয়েলের পলিউশনকে মেনলি কন্ট্রোল করার জন্য প্লান্ট কিছু টেকনোলজি ইউজ করে। এই টেকনোলজিগুলোকে আমরা একত্রে বলছি ফাইটো রেমিডিয়েশন। ফাইটো রেমিডিয়েশন একটা খুব এফেক্টিভ প্রসেস। কেন? তার কারণ হচ্ছে ফাইটো রেমিডিয়েশন মানে কোনো একটা পলিউশনকে কন্ট্রোল করতে বা রিমুভ করতে অনেক, যদি আমরা ম্যানুয়ালি করি, মেকানিক্যালি করি, তাহলে অনেক কস্ট এফেক্টিভ হয়ে যায়, সেটা ম্যান পাওয়ার লাগে অনেক বেশি। কিন্তু যদি সেটাকে প্ল্যান্টকে দিয়ে করানো যায় তাহলে দুদিক থেকে, অর্থাৎ কস্টও কম পড়ে আর এদিকে ম্যান পাওয়ারটাও লাগে না, বা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে গেলেও যে খরচটা সেটাও অনেক ক্ষেত্রে বেঁচে যায়। তো ফাইটো রেমিডিয়েশনের মাধ্যমে বা প্লান্টকে ইউজ করে যদি পলিউশনকে কন্ট্রোল করা যায় তো সেটা খুব বেনিফিশিয়াল হয়। তো যে কারণে এটা একটা খুব মানে আর কি ভালো এফেক্টিভ প্রসেস, ঠিক আছে? আর মেইনলি এটা এত ইম্পর্টেন্ট কেন, ফাইটো রেমিডিয়েশন কেন এত ইম্পর্টেন্ট, যদি দেখি আমরা দেখতে পারবো যে ম্যাক্সিমাম যে এয়ার, ওয়াটার, সয়েল পলিউশন হচ্ছে অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের দ্বারা, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল রিমুভ বা এগ্রিকালচারাল ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এই সমস্ত ওয়েস্টের মাধ্যমে, এছাড়াও আরও নানা রকম আমাদের ডেইলি লাইফের যে বিহেভিয়ারের জন্য বা আমাদের ডেইলি লাইফে আমরা যেভাবে জীবনযাপন করি তার জন্য অনেক পলিউশন হচ্ছে, তাই তো? আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভড ইন মেকিং অল দিস কাইন্ড অফ পলিউশনস। তো সেই জন্য এবার সয়েল, এয়ার, ওয়াটার সব লেভেলেই পলিউশন হচ্ছে। ম্যাক্সিমাম পলিউট্যান্টস যদি আমরা দেখি বা কন্টামিনেন্টস যদি আমরা দেখি তাহলে দেখব অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক দু ধরনের পলিউট্যান্টস মেইনলি পাওয়া যাবে। একটা হচ্ছে অর্গ্যানিক পলিউট্যান্টসকে নিয়ে খুব একটা চিন্তা আমাদের নেই, তার কারণ হচ্ছে মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে তারা মোটামুটি অর্গ্যানিক যে কম্পাউন্ডস বা কন্টামিনেন্টস তাদেরকে ডিগ্রেড করে ওদেরকে মোটামুটি কন্ট্রোল করে দিতে পারে। যে মাইক্রো অর্গানিজম ওই অর্গ্যানিক কন্টামিনেন্টসগুলোকে ডিগ্রেড করে ওগুলো ইমোবিলাইজ করে একরকম কন্ট্রোল করে দেয়। কিন্তু ইনঅর্গ্যানিক যে মেটাল, হেভি মেটালস বা অন্যান্য যে আরও হ্যাজার্ডিয়াস কম্পাউন্ডগুলো রয়েছে, যেগুলো ডে টু ডে লাইফে আমরা আমাদের ডে টু ডে লাইফে তৈরি হচ্ছে এবং সেগুলো খুব ক্ষতিকর কোনো ক্ষেত্রে, তো সেইগুলোকে কন্ট্রোল করা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেই কারণে তো এই ইনঅর্গ্যানিক কন্টামিনেন্টগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটাই মেন আজকে পড়ার বিষয়। তো এই ফাইটো রেমিডিয়েশনকে আমরা মোটামুটি এখানে ফাইটো রেমিডিয়েশনকে মোটামুটি আমরা দুটো ভাগে, মানে এই যে
পলিউশন কন্ট্রোলিং যে প্রসেস সেটাকে মেনলি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সিটু মেথড আর একটা ইনসিটু মেথড। এক্সিটু মেথডে কী করা হয় না, কোনো একটা পার্টিকুলার কন্টামিনেটেড সয়েল সেটাকে সেই জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে সেই কন্টামিনেটেড সয়েলটাকে পলিউশন ফ্রি করে আবার এক্স্যাক্ট যে জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল ওর ওর যে সাইট অ্যাকচুয়াল সেইখানে আবার নিয়ে যায়, মানে সেখানে আবার সেই সয়েলটাকে নিয়ে যাওয়া হয়। তাহলে এই যে একটা ট্রান্সপোর্ট, মানে একটা এক্সক্যাভেট করে সয়েলটাকে নিয়ে যাওয়া এবং সেখানে আবার রিটার্ন ফেরত নিয়ে আসা, এই ব্যাপারটা একটা কস্ট এফেক্টিভ, এটা অনেক একটা হাই টেকনোলজিরও প্রয়োজন। তো এটা হচ্ছে এক্সিটু মেথড। তো এইটা হচ্ছে তো এক্সিটু মেথড, যেখানে এটা কিন্তু অনেকটা খরচ সাপেক্ষ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ইনসিটু মেথড। ইনসিটু মেথড মানে এই ক্ষেত্রে সয়েলকে কোথাও নিয়ে যাওয়া হয় না, যেখানে সয়েল রয়েছে সেইখানেই সয়েলটাকে ট্রিটমেন্ট করা হয় নানা রকম বলতে প্ল্যান্টের মাধ্যমে, যাতে করে তোর সয়েলটাকে কন্টামিনেশন ফ্রি বা পলিউশন ফ্রি করা যায়। এই ইনসিটু মেথডকে মেনলি 5 ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে রাইজো ফিল্ট্রেশন, ফাইটো স্টেবিলাইজেশন, ফাইটো এক্সট্রাকশন, ফাইটো ভোলাটাইলাইজেশন এবং ফাইটো ডিগ্রেডেশন। এই 5টা মেন ভাগে ভাগ করা যায়। এইবার আমি এটাকে একটু বক্সের মধ্যে করে দিয়েছি কারণ যাতে তোদের মনে রাখার সুবিধা হয়। কারণ প্রসেসগুলো খুব কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নেই দুটো প্রসেসের মধ্যে, একটু কাছাকাছি, যে কারণে মেন ব্যাপারগুলোকে আমি একটু টেবিল করে দিয়েছি তাদের সুবিধার জন্য। তো ফার্স্ট যদি রাইজো ফিল্ট্রেশনকে ডিটেইলে দেখি, অ্যাকচুয়াল রাইজো ফিল্ট্রেশনটা কি? রাইজো মানে বুঝতে পারছিস সেখানে রুট ইনভলভড, ঠিক আছে? তো এই রাইজো ফিল্ট্রেশনে কি হয় না, বোথ কাইন্ড অফ প্ল্যান্টস, মানে টেরেস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এরা কি করে মেনলি পলিউশন যে জায়গাতে আছে সেখান থেকে কন্টামিনেন্টসগুলোকে বা হেভি মেটালস বা তোর যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এগুলোকে অ্যাবজর্ব করে কনসেন্ট্রেটেড করে প্রেসিপিটেশন তৈরি করে এবার যার ফলে তোর সেই যে মিডিয়ামটা, অর্থাৎ সয়েল মিডিয়াম বা অ্যাকোয়াস মিডিয়াম, সেই মিডিয়ামে পলিউশনের যে কনসেন্ট্রেশন সেটা অনেকটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে রাইজো ফিল্ট্রেশন মেইনলি কী করে, রুটের মাধ্যমে ওই কন্টামিনেন্টস বা পলিউট্যান্ট মেটেরিয়ালগুলোকে অ্যাবজর্ব করে, সেইগুলোকে সেই রুটের মধ্যে রুটের মধ্যে কোথাও প্রেসিপিটেশন তৈরি করে, কোথাও কনসেন্ট্রেটেড করে রুটের মধ্যে ডিপোজিট করে রেখে দেয়। তাতে কি হচ্ছে, সয়েলটা কন্টামিনেশন ফ্রি হচ্ছে। রুটের মধ্যে থেকে যাওয়ার জন্য প্লান্টের সেই নিজের মধ্যে সেই সিস্টেম ডেভেলপ করে নেবে যে ঠিক আছে, ওই রুটের মধ্যে সেই কিছু একটা কোনো একটা অংশে সেটাকে রেখে দিল। এবার বাদবাকি প্লান্টের যে নিজস্ব কাজ, মেটাবলিজম, ওয়াটার কন্ডাকশন, এগুলো নর্মালি যেমন হয় হচ্ছে, আর ওদিকে প্রেসিপিটেট করে বা কনসেন্ট্রেটেড করে যে কন্টামিনেন্টসগুলোকে সেগুলোকে কোনো একটা অংশে ও ডিপোজিট করে রেখে দিচ্ছে। এর মাধ্যমে কন্টামিনেন্টসটা পুরোপুরি সয়েল থেকে রিমুভ হয়ে যাচ্ছে বা ওয়াটার থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখা গেছে যে লেড, ক্যাডমিয়াম, কপার, নিকেল, জিঙ্ক, ক্রোমিয়াম এই সমস্ত মেটালগুলোর ক্ষেত্রে এই রাইজো ফিল্ট্রেশন প্রসেসটা খুবই এফেক্টিভ। এবং কিছু ক্ষেত্রে কিছু হাইপার অ্যাকুমুলেটর প্ল্যান্টস হচ্ছে সেই সমস্ত প্ল্যান্টস যারা হেভি মেটালকে খুব অনেক বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারে। হাইপার মানেই বেশি, হাইপার অ্যাকুমুলেটর প্ল্যান্টস হেভি মেটালস বা এই ধরনের কন্টামিনেন্টসকে খুব অনেক বেশি কনসেন্ট্রেশনে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে, অ্যাকুমুলেট করতে পারে অনেক বেশি কনসেন্ট্রেশনে। তো তাদের মাধ্যমে রাইজো ফিল্ট্রেশন প্রসেসটা খুব ভালোভাবে হয়। আর এর মাধ্যমে তোর ওই যে কন্টামিনেটেড সয়েল বা এয়ার বা ওয়াটার, ওয়াটারকে অনেকটা পলিউশন ফ্রি করা যায়। তো ইন্ডিয়াতে মোটামুটি সানফ্লাওয়ার, মাস্টার্ড অয়েল, এইগুলো, রাইস, স্পিনাচ, এই কর্ন, এই সব প্লান্টগুলোর
কিছু ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট দেখিয়েছে, ঠিক আছে, কিছু সয়েলের কন্টামিন্যান্টকে রিমুভ করার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফাইটোস্টেবিলাইজেশন। ফাইটোস্টেবিলাইজেশনও রুটের মাধ্যমেই হয়। মেইনলি সয়েলের মধ্যে যে সমস্ত পলিউট্যান্টস বা ইন্ডাস্ট্রিয়াল স্লাজ বলতে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হ্যাঁ, এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো, ফাইটোস্টেবিলাইজেশন এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে প্লান্ট কী করে, প্লান্ট রুটস কী করে, যে এই যে কন্টামিনেন্টস বা হেভি মেটালস এদেরকে কী করে, এদের মোবিলিটিকে ও লিমিটেড করে দেয়, ঠিক আছে। ইট লিমিটস দ্য মোবিলিটি অফ দ্য কন্টামিনেন্টস অ্যান্ড দেয়ার বায়ো অ্যাভেলেবিলিটি। সয়েলের কোনো একটা সারফেসে কন্টামিনেন্টস বা পলিউশন খুব বেশি পরিমাণে রয়েছে, এবার প্লান্ট রুটস কী করে, সেই সমস্ত কন্টামিনেন্টসগুলোকে ওদের যে মোবিলিটি, অর্থাৎ ধর ওর ওপর, আচ্ছা আমি বলছি একটা জিনিস বলছি, দেখ, যেমন যদি কন্টামিনেন্টসগুলো সয়েল সারফেসে ধর রয়েছে বা সেখানে ধর বৃষ্টি পড়লো বা কোনোভাবে জল, তাহলে সেই ক্ষেত্রে সেই কন্টামিনেন্টসগুলো সয়েল সারফেসের নিচের সারফেসে চলে যাবে। এবার যত বেশি সয়েল সারফেসের নিচে যাবে তত বেশি কন্টামিনেশন বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে এই কন্টামিনেশন যাতে ওই ওপরের সারফেসে থাকার অবস্থাতেই প্লান্ট রুট সেটাকে যদি ইমোবিলাইজ করে দিতে পারে বা ওদের মুভমেন্টটাকে যদি ও প্রিভেন্ট করতে পারে, তাহলে কন্টামিনেশনটা শুধুমাত্র ওপরের সারফেসেই সীমাবদ্ধ থাকবে, নিচের সারফেস মানে অনেকটা বেশি এরিয়ার সয়েলকে কন্টামিনেট করতে পারবে না ওই হেভি মেটালস বা পলিউট্যান্টসগুলো, ঠিক আছে। সেই জন্য প্লান্ট কী করে না, ওদেরকে কনসেন্ট্রেটেড করে দেয় এবং ওদের মোবিলিটিটাকে কমিয়ে দেয়, যাতে করে ওই একটা সারফেসেই রেস্ট্রিক্টেড থাকে কন্টামিনেন্টসগুলো, ঠিক আছে। এটাই হচ্ছে ফাইটোস্টেবিলাইজেশন। ফাইটোস্টেবিলাইজেশনের কাজই এটা, যে কন্টামিনেন্টসের মোবিলিটিটাকে ওরা রেস্ট্রিক্ট করে দেবে এই ক্ষেত্রে প্লান্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও অনেক ধরনের তোদের ওই হেভি মেটালস বা কন্টামিনেন্টস সেগুলোকে প্রিভেন্ট করা যায়, পলিউশনকে কন্ট্রোল করা যায় এই ফাইটোস্টেবিলাইজেশনের মাধ্যমে। নেক্সট সেটা হচ্ছে ফাইটো এক্সট্রাকশন। ফাইটো এক্সট্রাকশন হচ্ছে এটা একটা ভালো অ্যাপ্রোচ টু রিমুভ দ্য কন্টামিনেশন ফ্রম সয়েল। এই ক্ষেত্রে এক্সট্রাকশন মানে পুরোপুরি রিমুভ করে দেয়, যেমন এই ক্ষেত্রেও প্ল্যান্ট রুটসের মাধ্যমেই কন্টামিনেন্টস বা টক্সিক মেটালস বা রেডিও নিউক্লিয়াইডস এগুলোকে অ্যাবজর্ব করে, ঠিক আছে। এইগুলোকে অ্যাবজর্ব করে সেগুলো হচ্ছে ওগুলোর কনসেন্ট্রেশনটাকে লো করে দেয় ওই সয়েলে, ঠিক আছে। এবার দু রকমভাবে এটা ফাইটো এক্সট্রাকশন হতে পারে। একটা হচ্ছে সয়েলের মধ্যে যদি কিছু চিলেটার্স যদি অ্যাড করে দেওয়া যায়, তাহলে এই কিছু হেভি মেটালস খুব ইজিলি রিমুভ হয়ে যায়। কারণ চিলেটার, যেমন আয়রন চিলেটার আছে, মানে কী করবে, আয়রনকে ওরা অ্যাবজর্ব করে নেবে, ম্যাগনেটের মতো, যে আয়রনকে ওরা অ্যাবজর্ব করে নেবে, সেরকম কিছু চিলেটার অ্যাড করে করা যায়। আবার কিছু ক্ষেত্রে ন্যাচারালি প্ল্যান্ট কিছু পার্টিকুলার হেভি মেটালসকে অ্যাবজর্ব করে ফাইটো এক্সট্রাকশন করে দিতে পারে। চিলেটারের মতো কাজ করে ইন প্ল্যান্ট ইটসেলফ। আর কিছু ক্ষেত্রে ম্যানুয়ালি বা টেকনোলজিক্যালি ওটাকে অ্যাড করে মেটালের কন্টামিনেশনটাকে কমানো যায়, রিডিউস করা যায় বা প্রিভেন্ট করা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে ফাইটো এক্সট্রাকশন। এই ক্ষেত্রে অ্যাবজর্পশনের মাধ্যমে প্রেসিপিটেশন বা কিছু ক্ষেত্রে অ্যাডজর্পশনের হচ্ছে অধিশোষণ, অর্থাৎ পৃষ্ঠে লেগে থাকার ব্যাপারটা। কোনো সারফেসের আউটার সারফেসে কোনো কন্টামিনেন্টস যদি কনসেন্ট্রেটেড হয়, তখন সেটাকে অ্যাডজর্পশন বলা হয়। তো এই অ্যাডজর্পশনের মাধ্যমে কী হবে, যে কিছু হেভি মেটালসকে রিমুভ করা যাবে, ঠিক আছে। ফাইটো এক্সট্রাকশন হচ্ছে সেই ধরনের একটা প্রসেসগুলো খুব বেশি ডিফারেন্স নয়, কিন্তু একটু ডিফারেন্স আছে, যে কারণে আলাদা আলাদা নাম। নেক্সট হচ্ছে ফাইটো ভোলাটাইলেশন হচ্ছে এই ক্ষেত্রে প্ল্যান্ট রুটস কী করে,
কন্টামিনেন্টসটাকে অ্যাবজর্ব করে, ঠিক আছে। অ্যাবজর্ব করে ওরা সেটাকে একটু অন্য সেটাকে ওরা লিফের মাধ্যমে ভোলাটাইল ফর্মে এনে সেটাকে ট্রান্সপিরেশনের থ্রুতে এয়ারে বার করে দেয়। আর যেটা ওরা এয়ারে রিলিজ করে সেই কন্টামিনেন্টটা কিন্তু অনেকটাই লেস হার্মফুল বলতে পারি, ঠিক আছে। ফাইটো ভোলাটাইলাইজেশনে এটাই মেন হয়। এক্ষেত্রে লিফের মাধ্যমে ওরা প্ল্যান্টটা তাহলে কন্টামিনেন্টসটাকে অ্যাবজর্ব করলো ফ্রম দ্য সয়েল অ্যান্ড দেন ইট ট্রান্সপায়ার্স থ্রু দ্য লিফ ইনটু দ্য এয়ার। আর যখন এটা এয়ারে রিলিজ হচ্ছে সেটা কিন্তু আর সেই লেভেলে হার্ম নয়, অতটা হার্মফুল নয়, অনেক একটু লেস হার্মফুল হয়ে এয়ারে রিলিজ, লেস হার্মফুল করে ওটাকে এয়ারে রিলিজ করছে। তাহলে সেই ক্ষেত্রে ভেবে দেখ, তাহলে কন্টামিনেশনটা অনেকটাই রিমুভ হলো, মানে রিডিউসড হলো, আই মাস্ট সে। যে আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, যেমন ধর এই ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে মানে ফাইটো ভোলাটাইলাইজেশনের মাধ্যমে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে মার্কারির ক্ষেত্রে। যেমন প্ল্যান্ট কী করছে, অ্যাবজর্ব করছে মার্কিউরিক আয়ন from the soil and then transformed into less toxic elemental mercury which transpires through the leaf. লিফের মাধ্যমে যেটাকে ট্রান্সফার করে দিচ্ছে কোথায়, এয়ারের মধ্যে। তাহলে এই যে ব্যাপারটা, এইটা ফাইটো ভোলাটাইলাইজেশন মার্কারির ক্ষেত্রে খুব এফেক্টিভ হয়েছে। এছাড়াও আরেকটা ক্ষেত্রে এফেক্টিভ, সেটা হচ্ছে রেডিও নিউক্লাইডস, একটা ট্রিটিয়াম একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাও যখন এই ফাইটো ভোলাটাইলাইজেশনের মাধ্যমে প্লান্ট রিমুভ করে তখন সেটাকে হিলিয়াম ফর্মে রিমুভ করছে লিফের মধ্যে দিয়ে। তো যে কারণে হিলিয়াম অনেকটাই লেস হার্মফুল। তো এটা একটা খুব এফেক্টিভ প্রসেস টু রিমুভিং কন্টামিনেশন, পলিউশন। দেন ফাইনালি ফাইটোডিগ্রেডেশন মানে বুঝতেই পারছিস, প্লান্টের নিজস্ব বিভিন্ন এনজাইম রয়েছে। এরা কি করে, যখন অ্যাবজর্ব করলো কোনো একটা পলিউট্যান্টসকে বা কন্টামিনেন্টসকে, সেটা নিজস্ব এনজাইমের মাধ্যমে ডিগ্রেড করে বা অন্য কোনো লেস টক্সিক কম্পাউন্ড তৈরি করে ওটাকে, ওর যে হার্মফুল যে এফেক্টটা সেটাকে নষ্ট করে দিতে পারে। এটাই হচ্ছে ফাইটোডিগ্রেডেশন। আর যখন এটা রুটের মাধ্যমে হয় তখন সেটাকে বলা হয় রাইজোডিগ্রেডেশন, কারণ রুট ইনভলভড সেই ক্ষেত্রে। আচ্ছা, কিছু পার্টিকুলার এনজাইম এখানে ইনভলভড, যেমন ডিহ্যালোজিনেজ, অক্সিজিনেজ, রিডাকটেজ, এইগুলো হচ্ছে সেই সমস্ত এনজাইম যারা কন্টামিনেন্টসকে বা হেভি মেটালসকে ডিগ্রেড করে দেয় বা লেস হার্মফুল কম্পোনেন্টে ট্রান্সফর্ম করে দেয়, যাতে করে তো কন্টামিনেশন আলটিমেটলি কমানো যায়। কন্টামিনেশন বলবো না, যাতে করে পলিউশনটাকে কমানো যায়, ঠিক আছে। এই গেল মোটামুটি একটা ওভারঅল প্রত্যেকটা স্টেপের, মানে প্রত্যেকটা যে ধাপ, যে কটা টাইপ আছে সেই টাইপগুলোকে অল্প করে আমি বলে দিলাম। ফাইনালি যেটা আমরা দেখব, এইখানে একটা ছবি দিয়েছি, খুব ভালো ছবি আমি পাইনি, একটাই এইটা ছবি দিয়েছি, যে এই দেখ ফাইটো ভোলাটাইলাইজেশনটাকে এখানে কিছুটা দেখিয়েছে লিফের মাধ্যমে, রুটের মাধ্যমে রাইজো ফিল্ট্রেশন, ফাইটো এক্সট্রাকশন, এগুলো ফাইটো স্টেবিলাইজেশন। এর থেকে ভালো মানে সেরকম ভালো ছবি আমি পাইনি, তোরা যদি পাস দেখতে পারিস খুব তাহলে বুঝতে সুবিধা হবে। ফাইনালি অ্যাডভান্টেজ, ফাইটো রেমিডিয়েশনের অ্যাডভান্টেজ তো অবশ্যই রয়েছে, এটা কস্ট এফেক্টিভ। তারপরে তোর ইনসিটু এক্সিটুর মাধ্যমে কিছু সয়েল সাবস্ট্রেট, মানে সয়েলের মধ্যে যে সমস্ত টক্সিক আছে সেই সমস্ত সাবস্ট্যান্স, আর কিছু এফ্লুয়েন্ট সাবস্ট্যান্স, এফ্লুয়েন্ট মানে প্রবাহমান যে সমস্ত টক্সিক সাবস্ট্যান্সেসগুলো, যেমন এগ্রিকালচারাল ওয়েস্টকে আমরা এফ্লুয়েন্ট সাবস্ট্যান্স বলতে পারি, সেগুলোকে খুব এফেক্টিভলি রিমুভ করা যায়। আচ্ছা, রিডিউসড অ্যামাউন্ট অফ ওয়েস্ট টু বি ল্যান্ডফিল্ড ক্যান বি ফার্দার ইউটিলাইজড অ্যাজ বায়ো ওর অফ হেভি মেটাল। দেখ, হেভি মেটাল থাকাটা কিন্তু খারাপ নয়, কিন্তু একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন যদি রিচ করে যায় তখন এটা টক্সিক বা হার্মফুল হয়ে যায়। তো ফাইটো রেমিডিয়েশনের মাধ্যমে কিছুটা
এই সমস্ত পলিউট্যান্টসকে রিডিউস করা যাচ্ছে। এবার করার পর সেই ল্যান্ডটাকে বা সেই ল্যান্ডটাকে ল্যান্ডফিল্ড এরিয়াটাকে আবার ওর হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর ইনসিটু অ্যাপ্লিকেশন ডিক্রিজ দ্য স্প্রেড অফ কন্টামিনেন্ট ভায়া এয়ার অ্যান্ড ওয়াটার। এয়ার ওয়াটারের যে কন্টামিনেন্ট সেগুলোকেও রিমুভ করা যায়। আর এক্ষেত্রে খুব বেশি এক্সপার্টিজ নলেজ বা খুব হাই টেকনোলজিও খুব একটা প্রয়োজন হয় না, যে কারণে এটা খুব ইজিলি অ্যাপ্লিকেবল, খুব ইজিলি এটাকে অ্যাপ্লাই করা যায় এবং এটা খুব এফেক্টিভও, যেহেতু প্লান্ট এখানে ইনভলভড। বুঝতেই পারছিস, প্লান্ট ইজ দ্য সলিউশন অফ অল কাইন্ড অফ প্রবলেমস। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই, যেমন ধর সেই সমস্ত এরিয়াতেই এটা করা যাবে যেখানে কন্টামিনেশন রয়েছে এবং সেখানে অলরেডি রুটস রয়েছে, মানে অর্থাৎ প্লান্টগুলো গ্রো করেছে সেরকম জায়গাতে। কারণ কিছু এমন ল্যান্ডও আছে যেখানে এতটাই পলিউটেড যে সেখানে প্লান্ট গ্রোই করলো না, তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেসে কন্টামিনেন্টসকে রিমুভ করা যাবে না। ঠিক আছে, এটা একটা রেস্ট্রিকশন বা লিমিটেশন বলা যেতে পারে। ফাইনালি এই প্রসেসটা খুব টাইম টেকিং। একটা যেখানে গাছ রয়েছে ঠিক আছে, কিন্তু যেখানে নেই সেখানে গাছকে তুই ওখানে পুঁতবি এবং সেটাকে বড় হতে দিবি, তারপর এই প্রসেসগুলো হবে। তো এটা ইটস এ ভেরি টাইম টেকিং প্রসেস। ঠিক আছে, আর ফাইনালি খুব হাইলি কন্টামিনেটেড এরিয়া বা ল্যান্ড বা সয়েল, সেগুলো জেনারেলি এই ফাইটোরেমিডিয়েশন প্রসেসে রিমুভ করা যায় না, সেই কন্টামিনেশনকে রিমুভ করা যায় না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর কোনো প্ল্যান্টের ক্যাপাসিটি কতটা, সেটা একটা ইম্পর্ট্যান্ট একটা কনসার্ন। তার কারণ হচ্ছে সব প্ল্যান্ট কিন্তু ইকুয়ালি পলিউট্যান্টসকে অ্যাবজর্ব করতে পারে না, তাহলে সেটাও একটা দেখার বিষয় যে কোন প্ল্যান্ট কতটা পারবে। সব প্ল্যান্ট ইকুয়ালি কন্টামিনেন্টকে অ্যাবজর্ব করতে পারবে না, তার মানে ওরা রিমুভ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রেও একটা ভাবনা চিন্তার বিষয় আছে। এই কয়েকটা হচ্ছে লিমিটেশন। এবার লিমিটেশন তো থাকবেই, কিন্তু লিমিটেশন থাকা সত্ত্বেও এটা খুব একটা এফেক্টিভ একটা প্রসেস। ঠিক আছে, আমি ডকুমেন্টটা পাঠিয়ে দেবো তোদেরকে, তোরা দেখবি এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবি। ঠিক আছে, বাড়িতে পড়াশোনা কর, খুব ভালো থাক, আর অসুবিধা হলে অবশ্যই জানা। ঠিক আছে।